এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাসটা শুরু হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টার নিয়ে। এই উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টারটা কিন্তু আমরা সবাই ভয় পাই, বাট এইচএসসি এবং মেডিকেল অ্যাডমিশন, ঢাকা ভার্সিটি অ্যাডমিশন এবং অন্যান্য যে কোনো ভার্সিটির অ্যাডমিশনে কিন্তু এই উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টার থেকে প্রচুর কোশ্চেন আসে। সো আমরা উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টারটাকে 4 ভাগে ভাগ করে পড়াশোনা করব। প্রথমে হচ্ছে খনিজ লবণ পরিশোষণ বা খনিজ লবণ কিভাবে উদ্ভিদ শোষণ করে, দেন হচ্ছে প্রচ্ছেদন, দেন ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ এবং শ্বসন। সো আমাদের প্রথম পার্টটা হবে হচ্ছে আমাদের খনিজ লবণ পরিশোষণ। তার আগে হচ্ছে উপক্রমণিকা নামক কিছু অংশ আছে, সেটাও অ্যাকচুয়ালি খনিজ লবণের আন্ডারেই ইনক্লুডেড, যেমন মাইক্রোমৌল, ম্যাক্রোমৌল, এগুলো অ্যাকচুয়ালি খনিজ লবণের মধ্যেই চলে আসে। আচ্ছা, তো আমাদের এই উদ্ভিদ সারের তত্ত্ব জিনিসটা আসলে কি? সারের তত্ত্ব মানে হচ্ছে কোনো একটা জীবের শরীরে কিভাবে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া ঘটতেছে এই জিনিসটা নিয়ে আলোচনা করা। অর্থাৎ তোমার শরীরে কিডনি কিভাবে বৃক্ক তৈরি করতেছে, এটা হচ্ছে তোমার কিডনির শারীর তত্ত্ব, ঠিক আছে? সো উদ্ভিদের শরীরে কিভাবে সালোক সংশ্লেষণ হচ্ছে, কিভাবে শ্বসন হচ্ছে, কিভাবে প্রচ্ছেদন হচ্ছে, কিভাবে খনিজ লবণ শোষণ হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করাকে আমরা বলি হচ্ছে উদ্ভিদ শারীর তত্ত্ব। এখন চলে আসো এই উদ্ভিদ শারীর তত্ত্ব জিনিসটা জনক কাকে বলা হয়। সো উদ্ভিদ শারীর তত্ত্বের জনক বলা হয় হচ্ছে স্টিফেন হেলস নামক একজন বিজ্ঞানীকে। এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের এই চ্যাপ্টারের ফার্স্ট এমসিকিউ, প্রথম উদ্ভিদ শারীর তত্ত্ব নিয়ে আলোচনা করছেন কে? স্টিফেন হেলস। স্টিফেন হেলস, বৈজ্ঞানিকদের মতে স্টিফেন হেলস। সো ওনাকে বলা হয় উদ্ভিদ শারীর তত্ত্বের জনক। ওকে, আমাদের কিন্তু খুব বেশি হচ্ছে বৈজ্ঞানিকের নাম মুখস্থ রাখা লাগবে না। হ্যাঁ, দুই একটা বৈজ্ঞানিকের নাম হচ্ছে আমাদের মুখস্থ রাখা লাগে, তার মধ্যে স্টিফেন হেলস একজন। আমাদের যখন ওই ভাইরাস, ব্যাকটেরিয়া, ওগুলোর কে কখন কোনটা আবিষ্কার করছে, ওই ক্ষেত্রে যখন আমরা চলে যাব, তখন বৈজ্ঞানিকের নাম মনে রাখার জন্য আমি আলাদা নিমোনিক দিয়ে দেবো। ওকে, সো এটা নিয়ে প্যারা খাও না, বাট আপাতত খেয়াল রাখো যে স্টিফেন হেলস হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্বের জনক। নামটা একটু অ্যাটিপিক্যাল, তাই না? আমরা হেলস নামের কাউকে তেমন শুনতে পাই না নর্মালি আমাদের আশেপাশে। আমরা সায়েন্টিস্টদের নাম যখন দেখি তখন রবার্ট, তারপর চার্লস, এই টাইপের নামগুলো দেখি, বাট ওনার নাম হচ্ছে স্টিফেন হেলস। এখন আসা হচ্ছে খনিজ লবণ পরিশোষণ। এই খনিজ লবণ পরিশোষণের ক্ষেত্রে বলা হয়েছে যে উদ্ভিদ কি করতে পারে। উদ্ভিদ হচ্ছে শুধুমাত্র আয়ন হিসেবে সে লবণ শোষণ করতে পারে। কি হিসেবে? খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে উদ্ভিদ শুধুমাত্র আয়ন হিসেবে হচ্ছে লবণ পরিশোষণ করতে পারে। উদ্ভিদ, ধরো উদ্ভিদের প্রয়োজন ক্যালসিয়াম সালফেট, কিন্তু উদ্ভিদ এই ক্যালসিয়াম সালফেট রূপে ক্যালসিয়াম সালফেটকে শোষণ করতে পারবে না। উদ্ভিদকে কি করতে হবে? ক্যালসিয়াম সালফেটকে ক্যালসিয়াম 2+ এবং SO4 2- এভাবে পরিণত করে তারপরে শোষণ করতে হবে। ওকে, সো এটা আমরা বইয়ের মধ্যে থেকেই শিখতেছি, বাট তোমাদেরকে কখনো মনে হয়েছে যে অ্যাকচুয়ালি কেন আয়ন হিসেবেই উদ্ভিদ লবণটাকে শোষণ করতে চায়? পুরো যৌগটা শোষণ করলে সমস্যাটা কি হইতো? আমরা যখন নেক্সট স্টেপগুলোতে যাব, তখন আমরা দেখব যে ধরি এটা আমাদের একটা উদ্ভিদের মূল। সো এই উদ্ভিদের মূলের মধ্যে এই লবণগুলো কিভাবে শোষিত হয় জানো? উদ্ভিদের মূলের মধ্যে একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়। আমি ওয়ার্ডটা খুব কঠিন বলে ফেলছি, তাই না? কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে হচ্ছে ঘনত্বের ঢাল বা ঘনত্বের পার্থক্য, সোজা বাংলায় ঘনত্বের পার্থক্য। সো এই ঘনত্বের পার্থক্যের জন্য উদ্ভিদ কিছু পরিমাণে হচ্ছে আয়ন শোষণ করে। জিনিসটা কিরকম? কিছু পরিমাণে হচ্ছে লবণ শোষণ করতে পারে। জিনিসটা কিরকম? ধরো এইখানে সোডিয়াম প্লাস অনেক কম, আর এইখানে সোডিয়াম প্লাস অনেক বেশি, অনেক বেশি। সো কি হবে বলতো? আমরা জানি যে ব্যাপনের সাধারণ নিয়ম হচ্ছে ঘন জায়গা থেকে লবণ হালকা জায়গায় যায়, বা ঘন জায়গা থেকে যে কোনো বস্তু পাতলা জায়গায় যায়। সো এখানে ব্যাপনের নিয়মে কি হবে? ঘন জায়গা থেকে বস্তু হচ্ছে ভেতরের দিকে ঢুকে যাবে। এই জায়গাতে আরো একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে এই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তো আমরা বুঝলাম, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ECG। সেটার নাম হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। খেয়াল করে দেখো, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট জিনিসটার মানে কি? আমি যদি একদম সোজা বাংলায় বলি, তাহলে ধরো এইখানে হচ্ছে কম পরিমাণে পজিটিভ চার্জ আছে, এইখানে হচ্ছে বেশি পরিমাণে পজিটিভ চার্জ আছে। তার ফলে এই জায়গাতে কি হবে?
এই জায়গাতে কিন্তু ঘনত্বের পার্থক্য সৃষ্টি হবে, সেটা রাইট, বাট এছাড়াও এই জায়গাতে কিন্তু একটা তড়িৎ বিভবের পার্থক্য সৃষ্টি হবে। এখানে একটা বিভব পার্থক্য সৃষ্টি হবে না, এখানে বেশি চার্জ আছে, এখানে কম চার্জ আছে। সো এই বিভব পার্থক্য সৃষ্টির জন্য আমরা কি জানি, যেদিকে হচ্ছে কম পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জগুলো ওইটার দিকে যাওয়ার চেষ্টা করে। এবং উদ্ভিদে যে খনিজ লবণ পরিশোষণ হয় এর মূল মেকানিজম হচ্ছে এইটা, ঘনত্বের পার্থক্য না। উদ্ভিদের খনিজ লবণ শোষণের মূল পার্থক্য হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট, অর্থাৎ এই বিভব পার্থক্য ক্রিয়েট করার মাধ্যমে উদ্ভিদ হচ্ছে খনিজ লবণ শোষণ করে। এখন খেয়াল করে দেখো, তোমার এইখানে যদি থাকে সোডিয়াম ক্লোরাইড, তাহলে সোডিয়াম ক্লোরাইডের কি কোনো চার্জ আছে? কোনো চার্জ কিন্তু নাই। সো এখানে পজিটিভ আয়ন কম থাকুক বা বেশি থাকুক, এই যে এই বিভব পার্থক্য, এটা কিন্তু সোডিয়াম ক্লোরাইডের উপর কোনো এফেক্ট ফেলতে পারবে না। ঠিক আছে? সো যেহেতু সোডিয়াম ক্লোরাইড বা পূর্ণ যৌগগুলোর কোনো চার্জ নাই, এই কারণে উদ্ভিদ কি করতে পারে না, এই পূর্ণ যৌগগুলোকে শোষণ করতে পারে না। কারণ উদ্ভিদের খনিজ লবণ শোষণের মূল উপায়টা কি, তার মধ্যে হচ্ছে বিভব পার্থক্য তৈরি করে ফেলা। সে তার মূল এবং মূলের আশেপাশের পরিবেশের মধ্যে চার্জের একটা ডিফারেন্স তৈরি করে ফেলে। সেই চার্জের ডিফারেন্সের আকর্ষণে হচ্ছে আয়নগুলো উদ্ভিদের শরীরে ঢুকে যায়। ঠিক আছে? এই জিনিসটা এখন হয়তো তোমাদের কাছে ভাষা ভাষা মনে হচ্ছে, বাট যখন তোমরা হচ্ছে খনিজ লবণের সক্রিয় শোষণ পদ্ধতিগুলো দেখবা, লুন্ডেগর মতবাদ দেখবে, দেন হচ্ছে আয়ন বিনিময় মতবাদ দেখবে, এই মতবাদগুলো দেখার সময় হচ্ছে তোমাদের ইনশাল্লাহ এই টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন আসো হচ্ছে আমাদের ম্যাক্রোমৌল এবং মাইক্রোমৌল বলতে কিছু কথা আছে। ম্যাক্রোমৌল জিনিসটা কি? ম্যাক্রো, আগে আমাকে বলো যে ম্যাক্রো মানে কি? ম্যাক্রো কথাটার মানে হচ্ছে বড়। ওকে, ম্যাক্রো মানে হচ্ছে বড় অথবা বেশি। আর মাইক্রো কথাটার মানে হচ্ছে কম। মাইক্রোমৌল, মাইক্রো কথাটার মানে হচ্ছে কম বা ছোট। আমরা মাইক্রোস্কোপ দেখি না? মাইক্রোস্কোপ জিনিসটার মানে কি? স্কোপ মানে দেখা, আর মাইক্রো মানে ছোট, অর্থাৎ ছোট জিনিসকে যেই যন্ত্রের সাহায্যে দেখা যায় সেটাকে বলা হয় মাইক্রোস্কোপ, তাই না? সো আমাদের কিছু কিছু মৌল আছে হচ্ছে উদ্ভিদের মধ্যে অনেক বেশি পরিমাণে লাগে। কতটুকু পরিমাণে লাগে তোমরা কি গেস করতে পারবা? তোমাদের বইয়ের মধ্যে লেখা থাকার কথা না, তারপর আমি একটু চেক করে দেখি যে বইয়ের মধ্যে আছে কিনা। না, এখানে নেই। আচ্ছা, আমি বলে দিচ্ছি, যদি কোনো উপাদান উদ্ভিদের শরীরে 10 মিলিমোল পার কেজি এর বেশি লাগে, অর্থাৎ গ্রেটার দেন 10 মিলিমোল পার কেজি এর বেশি পরিমাণে যদি কোনো উপাদান উদ্ভিদের শরীরে লাগে, তখন সেটাকে আমরা বলি ম্যাক্রোমৌল। আর যদি কোনো উপাদান লেস দেন 10 মিলিমোল পার কেজি প্রয়োজন হয় উদ্ভিদের শরীরে, তাহলে সেটাকে আমরা বলি মাইক্রোমৌল। আরেকভাবে হচ্ছে এই ম্যাক্রোমৌল মাইক্রোমৌলের সংজ্ঞা দেওয়া যায়। সেটা কি? সেটা হচ্ছে উদ্ভিদ যে উপাদানগুলো বেশি পরিমাণে শোষণ করে, মানে ওই একই, ঘুরে ফিরে একই, উদ্ভিদ যে উপাদানগুলো বেশি পরিমাণে শোষণ করে সেগুলোকে বলা হয় ম্যাক্রোমৌল। উদ্ভিদ যে উপাদানগুলো কম পরিমাণে শোষণ করে সেগুলোকে বলা হয় মাইক্রোমৌল। এই ম্যাক্রোমৌল আর মাইক্রোমৌল আমাদের এই খনিজ লবণের ক্ষেত্রে দুটো আয়ন হচ্ছে খুব দ্রুত শোষিত হয়। একটা হচ্ছে পটাশিয়াম প্লাস, আর একটা হচ্ছে নাইট্রেট আয়ন। কিভাবে মনে রাখবো? দেখো, যখন আমরা কোনো কিছু কিনতে যাই তখন আমরা অনেক দ্রুত কিনে ফেলি, তাই না? এই যে এখন আমাদের যে অনলাইনের বিভিন্ন মার্কেট প্লেস আছে, ওখানে আমরা জাস্ট ক্লিক করলে কি করা যায়? জিনিসপত্র কিনে ফেলা যায়। সো কেনা এই জিনিসটা হচ্ছে অনেক দ্রুত করা যায়। তাহলে পটাশিয়াম প্লাস আর নাইট্রেট এই দুইটা হচ্ছে কেনা দিয়ে আমরা মনে রাখতে পারি, কারণ কেনা হচ্ছে দ্রুত হয়। তাহলে পটাশিয়াম নাইট্রেট হচ্ছে সবচেয়ে দ্রুত শোষিত হয়। আর ক্যালসিয়াম সালফেট Ca2 প্লাস SO4 2 এটা হচ্ছে কি? এটা আমরা মনে রাখতে পারি কেস। কেস কেস কি? ধরো থানার মধ্যে তুমি একটা কোনো কেস করছো, ওই কেসটা কি হয়? অনেক স্লোলি আগায়। তাহলে কেস কি হয়? অনেক স্লোলি আগায়। এই কারণে ক্যালসিয়াম সালফেট হচ্ছে অনেক স্লোলি শোষিত হয়। ওকে, আচ্ছা, এখন আমরা এইখানে একটু চলে আসি। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ম্যাক্রোমৌল আর মাইক্রোমৌল মোট কয়টা, এটা নিয়ে একটু কনফিউশন আছে, বাট আমরা আবুল হাসান স্যারের বইটাই ফলো করব। সেটা হচ্ছে ম্যাক্রোমৌল 9টা, মাইক্রোমৌল হচ্ছে 8টি। তাহলে মোট ম্যাক্রোমৌল আর মাইক্রোমৌল মিলে কয়টা হয়? মোট হয় হচ্ছে 17টি। এই যে 17টি ম্যাক্রোমৌল আর মাইক্রোমৌল, এদেরকে বলা হয় অত্যাবশ্যকীয় মৌল। অত্যাবশ্যকীয় মৌল।
কেন এদেরকে অত্যাবশ্যকীয় মৌল বলা হয়? কারণ এই 17টা মৌল ছাড়া কোনো উদ্ভিদ বাঁচতে পারে না। উদ্ভিদের বেঁচে থাকার জন্য এই 17টা মৌল অবশ্যই দরকার। উদ্ভিদের শরীরে কিন্তু তোমরা জানো কত ধরনের খনিজ উপাদান থাকে? উদ্ভিদের শরীরে মোট 60 ধরনের খনিজ উপাদান থাকে, খনিজ উপাদান। বাট এই খনিজ উপাদানগুলোর মধ্যে 17টা খনিজ উপাদান হচ্ছে উদ্ভিদের জন্য মাস্ট প্রয়োজন। এই 17টা খনিজ উপাদান যদি না থাকে তাহলে উদ্ভিদ হচ্ছে কোনোভাবেই বাঁচতে পারে না। এই জন্য এদেরকে বলা হয় অত্যাবশ্যকীয় উপাদান বা অতি আবশ্যকীয় উপাদান, মানে লাগবেই উপাদানগুলো। ঠিক আছে, ওকে। এখন আমরা আসি যে আমরা ম্যাক্রোমোল আর মাইক্রোমোল কিভাবে মুখস্থ রাখবো বা মনে রাখবো। দেখো, এই ম্যাক্রোমোলের জন্য হচ্ছে অনেক ফেমাস একটা নেমোনিক আছে, সেটা হচ্ছে ম্যাককেফে নাইট্রোস্টপস। বাট আমি ওইটা মুখস্থ করতে নিরুৎসাহিত করি, কারণ এই ম্যাককেফে নাইট্রোস্টপসে হচ্ছে ম্যাক্রোমৌলগুলোর যে সিরিয়ালটা আছে, অর্থাৎ কোন উপাদানটা সবচেয়ে বেশি পরিমাণে উদ্ভিদের প্রয়োজন আর কোন উপাদানটা কম পরিমাণে উদ্ভিদের প্রয়োজন, এটা জানা যায় না। সো আমি হচ্ছে একটা নেমোনিক নিজে শিখেছিলাম, সেটা হচ্ছে H-con K-K ম্যাগ PS। সো আমরা কিভাবে নেমোনিকটা মনে রাখবো? H-con K-K ম্যাগ PS। ঠিক আছে, এখন এই জায়গাতে খেয়াল করে দেখো মোট কয়টা হচ্ছে উপাদান আছে? 6টা, 8টা, 9টা, মোট 9টা হচ্ছে উপাদান আছে। এগুলো হচ্ছে কি মৌল? এগুলো হচ্ছে ম্যাক্রো মৌল। খুবই ইন্টারেস্টিং। দেখো, এই যে এই বইয়ের মধ্যে তোমাদের ম্যাক্রোমোলের যে ছকটা দেয়া আছে, এই ছকের সিরিয়াল অনুযায়ী কিন্তু আমার এই নিমোনিকটা বানানো, যে হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার। ওকে, সো তুমি যদি এই সিরিয়ালটা মনে রাখো তাহলে হচ্ছে তুমি এই ম্যাক্রোমোল কোনটা সবচেয়ে বেশি প্রয়োজন আর কোনটা সবচেয়ে কম প্রয়োজন এটা হচ্ছে জানতে পারবা। এবার আমরা আরো ইন্টারেস্টিং কিছু জিনিস শিখে নিই। সেটা হচ্ছে, এটা মেডিকেল অ্যাডমিশনেও আসছিল, যে কি রূপে হচ্ছে ম্যাক্রোমৌলগুলো শোষিত হয় বা মাইক্রোমৌলগুলো শোষিত হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে হাইড্রোজেন যেটা আছে, উদ্ভিদ হাইড্রোজেনটাকে শোষণ করে হচ্ছে পানি রূপে। কি রূপে? হাইড্রোজেনটাকে শোষণ করে পানি রূপে। কার্বনটাকে শোষণ করে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রূপে। অক্সিজেনকে উদ্ভিদ বেশ কয়েকভাবে শোষণ করে। কিভাবে? একটা অক্সিজেন রূপে সরাসরি, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রূপে, আর একটা হচ্ছে পানি রূপে। কারণ কার্বন ডাইঅক্সাইডের মধ্যে পানি আছে, আর কার্বন ডাইঅক্সাইডের মধ্যে অক্সিজেন আছে আর পানির মধ্যেও অক্সিজেন আছে। তাহলে খেয়াল করো, এই অক্সিজেন শোষণ করে হচ্ছে উপরের দুইটার সাথে H2O, CO2, আর অক্সিজেন নিজেও হচ্ছে কি হয়? গ্যাস হিসেবে হচ্ছে শোষিত হয়। ঠিক আছে, তাহলে এই যে আমাদের যে ম্যাক্রোমৌলগুলো আছে, এই ম্যাক্রোমৌলগুলোর মধ্যে আমরা 3টা মৌল পেলাম যেগুলো হচ্ছে আয়ন রূপে শোষিত হয় না, কি রূপে শোষিত হয়? গ্যাস হিসেবে শোষিত হয়। তাহলে এটা কিন্তু আমাদের ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ, যে কোন কোন মৌলসমূহ গ্যাস রূপে শোষিত হয়। আর বাদবাকি যতগুলো হচ্ছে আমাদের মৌল আছে সবাই হচ্ছে কি রূপে শোষিত হয়? আয়ন রূপে শোষিত হয়। ঠিক আছে, ওকে। এখন আমরা এই যে শুষ্ক ওজনের ঘনত্ব, এটাকে জানতে হবে কিনা। শুষ্ক ওজনের ঘনত্ব কি দেয়? মিলিমোল পার কেজি। অর্থাৎ তুমি যদি একটা উদ্ভিদ থেকে তার একটা উদ্ভিদকে যদি শুকিয়ে ফেলো, উদ্ভিদের মধ্যে যত পানি আছে সবগুলোকে যদি তুমি বের করে ফেলো, তাহলে উদ্ভিদের যেই ভরটা পড়ে থাকবে বা উদ্ভিদের যেই অংশটা পড়ে থাকবে এটাকে বলা হয় শুষ্ক ওজন বা শুকনো ওজন। সেই ঘনত্বটাকেই হচ্ছে আমরা লবণের ঘনত্ব পরিমাপ করার জন্য ইউজ করি। ওকে, আমাদের এই ঘনত্ব, লবণের ঘনত্ব জানা লাগবে না। ঠিক আছে, আমাদের জাস্ট এই পার্টটা থেকে হচ্ছে কোশ্চেনগুলো আসে। মেইনলি সবচেয়ে বেশি কোশ্চেন আসে নিচের কোনটি ম্যাক্রোমোল, নিচের কোনটি মাইক্রোমোল, ওই কোশ্চেনটাই সবচেয়ে বেশি আসে। ওকে, আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে আমাদের মাইক্রোমোল সমূহের নাম। বলো তো মাইক্রোমৌল মোট কয়টা? মাইক্রোমৌল হচ্ছে মোট 8টা। এই 8টা মাইক্রোমৌল মনে রাখার জন্য একটা নেমোনিক আছে। ধরো আমি যখন তোমাদের ক্লাস নেই, আমি চেষ্টা করি যেই টপিকগুলো খুব বোরিং ওই টপিকগুলোকে একটু মজা করে দেখানোর জন্য, ওকে, যাতে তোমাদের ক্লাসের পড়াটা মনে থাকে। তাহলে এই জায়গাতে দেখো আমি একটা নেমোনিক দিচ্ছি, সেটা হচ্ছে তানিম। সো ধরে নাও তানিম নামে একজন টিচার আছে, উনি হচ্ছে কি করেন? বোরিং জিনিসকে আরো মজার করে তোলেন। সো তানিম বোরিং জিনিসকে নিয়ে আরো মজা
করলো। তাহলে খেয়াল করে দেখো কোনটা দিয়ে কি বোঝাবে। সো খেয়াল করে দেখো এখানে আমরা দেখতেছি যে তানিম বোরিং জিনিসকে নিয়ে আরো মজা করলো। তা দিয়ে হচ্ছে তামা, নি দিয়ে নিকেল, ম দিয়ে মলিবডেনাম, বোরিং দিয়ে হচ্ছে বোরন, জি দিয়ে জিঙ্ক, আ দিয়ে আয়রন, ম দিয়ে ম্যাঙ্গানিজ এবং করলো দিয়ে হচ্ছে ক্লোরিন। ওকে, সো আমরা এইভাবে আমাদের মাইক্রো মৌলগুলো মনে রাখতে পারি। মাইক্রো মৌল। এইবার আসলে কিছু কিছু মৌল আছে যেগুলো উদ্ভিদের কিছু কিছু উদ্ভিদের জন্য উপকারী, সব উদ্ভিদের জন্য উপকারী না। কি বললাম? কিছু কিছু উদ্ভিদ আছে যেগুলো কোনো কোনো উদ্ভিদের জন্য বিশেষভাবে প্রয়োজন, কিন্তু সব উদ্ভিদের জন্য প্রয়োজন না। এগুলোকে বলা হয় উপকারী মৌল। যেমন উপকারী মৌলের মধ্যে কি আছে এখানে? একটা হচ্ছে সিলিকন, ঘাসের জন্য, তাই না? খেয়াল করে দেখো আমরা কিন্তু এইভাবে বলতে পারি যে ঘাস ঘাস দন্তস্বতে সিলিকন। ওকে, তার মানে ঘাসের জন্য কি লাগে? সিলিকন লাগে। এরপরে হচ্ছে সোডিয়াম, C4 উদ্ভিদের জন্য। C4 উদ্ভিদ যারা আছে এদের জন্য লাগে হচ্ছে সোডিয়াম। তাহলে দেখো সি তে হচ্ছে দন্ত স দিয়ে লিখতে হয়, তাহলে সি তে সোডিয়াম। সো C4 উদ্ভিদের জন্য লাগে হচ্ছে সোডিয়াম। এরপর হচ্ছে আয়োডিন। আয়োডিন কোথায় পাওয়া যায়? সামুদ্রিক শৈবালের জন্য লাগে। সামুদ্রিক শৈবাল। খেয়াল করে দেখো সমুদ্র থেকে কি তৈরি হয়? লবণ তৈরি হয় না? সমুদ্র থেকে তৈরি হয় লবণ, আর লবণের মধ্যে আমরা কি যুক্ত করি? আয়োডিন যুক্ত করি। তাহলে আয়োডিন যুক্ত লবণ। সো আয়োডিন কোন উদ্ভিদের জন্য বেশি প্রয়োজন? আয়োডিন প্রয়োজন হচ্ছে সামুদ্রিক শৈবালের জন্য। দেন হচ্ছে আমাদের আরেকটা উপকারী মৌল হচ্ছে কোবাল্ট। কোবাল্ট, এই কোবাল্ট লাগে হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য। নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য। ওকে, সো আমাদের ম্যাক্রোমৌল আর মাইক্রোমৌল এই জিনিসটা নিয়ে দেখা হয়ে গেল। এবার আমরা আসবো হচ্ছে মাটিতে খনিজ লবণের প্রাপ্যতা, অর্থাৎ মাটিতে খনিজ লবণ কিভাবে পাওয়া যায়। এর মধ্যে দুইটা মতবাদ আছে, খুব ভালো করে খেয়াল করবা। হ্যাঁ, যে মতবাদ দুইটা খুবই সহজ, বাট হচ্ছে না বুঝলে মনে হয় যে দুইটা মনে একই জিনিস বলছে। হ্যাঁ, ধরো তোমার এই জিনিসটা বুঝতে হলে তোমাদেরকে আগে বুঝতে হবে যে মাটির কলয়েড কণা কি, বা মাটির কণা জিনিসটা কি, খনিজ লবণগুলো কিভাবে থাকে। এটা ধরো হচ্ছে একটা উদ্ভিদের মূল। সো এই উদ্ভিদের মূলটা মাটির মধ্যে আছে। এখন মাটির যে বিভিন্ন কণাগুলো আছে সেগুলো হচ্ছে এগুলো হচ্ছে মাটির বিভিন্ন কণা। ওকে, আচ্ছা। সো আয়ন দুই জায়গায় থাকতে পারে। একটা হচ্ছে আয়ন মূলের অনেক কাছাকাছি, এই যে এইখানে, তাহলে কি মূলের অনেক কাছাকাছি, এটা একটা ভাবে থাকতে পারে আয়ন। আরেকভাবে আয়ন থাকতে পারে হচ্ছে এইটা ধরো হচ্ছে উদ্ভিদের মূল, আর এগুলো হচ্ছে মাটির কণা। এই যে মাটির কণা। আয়ন কোথায় আছে? আয়ন হচ্ছে এই দূরে আছে। সো আয়ন দুইভাবেই থাকতে পারে। এখন ধরো আয়নটা অনেক কাছে আছে এবং উদ্ভিদের এই আয়নটাকে প্রয়োজন। সো এই আয়নটাকে সে কিভাবে শোষণ করবে? শোষণ করার জন্য দেখো খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে। এই যে আমি বাম পাশে যে ছবিটা দেখাইছি না, এই আয়নটাকে শোষণ করার জন্য উদ্ভিদ ইউজ করবে কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ। কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ।
এই জিনিসটা আসলে কি দেখো, কন্ট্যাক্ট মানে হচ্ছে স্পর্শ, কন্ট্যাক্ট মানে কি স্পর্শ, আর এক্সচেঞ্জ মানে হচ্ছে বিনিময়। সো ঘটনা যেটা ঘটবে, উদ্ভিদের শরীরের ভেতরে প্রচুর পরিমাণে কি আছে, পানি আছে না। সো উদ্ভিদের শরীরে পানিটা ভেঙে হচ্ছে এখানে H প্লাসে পরিণত হবে এবং OH মাইনাসে পরিণত হবে। এবং এই যে H প্লাসটা আছে না, এই H প্লাসটা হচ্ছে উদ্ভিদের মূলের কোষে লাফাতে থাকবে, এবং এই সোডিয়াম প্লাসটা হচ্ছে এই মাটির মধ্যে লাফাতে থাকবে। অদ্ভুত ধরনের থিওরি, তাই না? সো H প্লাস লাফাতে লাফাতে কি হবে, সোডিয়াম প্লাসের সাথে জায়গা চেঞ্জ করে ফেলবে। অর্থাৎ H প্লাস আমরা বেশি লাফালাফি করলে কি হয়, আমাদের হুঁশ থাকে না, তাই না? সো H প্লাসও কি হবে, বেশি লাফালাফি করতে করতে ওর হুঁশ থাকবে না, ও কি হবে সোডিয়াম প্লাসের সাথে স্পর্শ লেগে জায়গা পরিবর্তন করে ফেলবে। H প্লাস চলে যাবে সোডিয়াম প্লাসের জায়গায়, সোডিয়াম প্লাস চলে আসবে H প্লাসের জায়গায়, অর্থাৎ H প্লাস চলে যাবে হচ্ছে মূলের বাইরে এবং সোডিয়াম প্লাস ঢুকে যাবে মূলের ভেতরে। এই যে স্পর্শের মাধ্যমে লাফালাফি করতে গিয়ে স্পর্শ হইল এবং স্পর্শের মাধ্যমে এরা একজন আরেকজনের সাথে জায়গা পরিবর্তন করলো, এটাকে বলা হয় কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ। ওকে ফাইন। আরেকটা মতবাদ আছে, সেটা একটু মজার, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সরি একটা মতবাদ হচ্ছে কার্বনিক অ্যাসিড মতবাদ। কার্বনিক অ্যাসিড মতবাদ। কার্বনিক অ্যাসিডটা কি, আমরা সবাই হচ্ছে 9-10 থেকে এই অ্যাসিডটার সংকেত শিখে এসেছে, সেটা হচ্ছে H2CO3, তাই না? এই H2C হচ্ছে কার্বনিক অ্যাসিড। এই অ্যাসিডটা কোথা থেকে তৈরি হয়, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নামক গ্যাসটা যখন পানির সাথে বিক্রিয়া করে তখন হচ্ছে এই H2CO3 তৈরি হয়, রাইট? আচ্ছা, এখন দেখো উদ্ভিদের শরীরে কিন্তু কন্টিনিউয়াসলি কার্বন ডাইঅক্সাইডও তৈরি হচ্ছে, কারণ উদ্ভিদ কি, ওর জীবন আছে না, ওর জীবন থাকলে ওকে কি করতে হবে, শ্বসন করতে হবে। সো শ্বসনে আমরা কি জানি, শ্বসনে হচ্ছে অক্সিজেন প্রবেশ করে জীবের দেহে এবং কার্বন ডাইঅক্সাইড হচ্ছে তৈরি হয়। সো উদ্ভিদের মূলের মধ্যে কিন্তু কন্টিনিউয়াসলি কি তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড। এখন উদ্ভিদের ইচ্ছা করছে যে সে এই সোডিয়ামটাকে শোষণ করবে বা সোডিয়াম প্লাসটাকে সে শোষণ করবে। সো সে কি করবে, সে তার কার্বন ডাইঅক্সাইডটার সাথে এই যে মূলের বাইরে যে পানিটা আছে না, এই পানিটার বিক্রিয়া ঘটাবে। তার ফলে কি হবে, এখানে একটা অ্যাসিড তৈরি হয়ে যাবে, সেটার নাম হচ্ছে H2CO3 বা কার্বনিক অ্যাসিড। কার্বলিক না, কিন্তু এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। সো এই যে এখানে কার্বনিক অ্যাসিডটা তৈরি হলো, এখানে এটা দেখা যাচ্ছে না, এই যে এখানে যে কার্বনিক অ্যাসিডটা তৈরি হলো, এই কার্বনিক অ্যাসিডটা কি হবে, ও সাথে সাথেই ভেঙে যাবে, কারণ কার্বনিক অ্যাসিড হচ্ছে একটা অস্থায়ী অ্যাসিড, ও খুব বেশি সময় কার্বনিক অ্যাসিড রূপে থাকতে পারে না, তখন সে পরিণত হয়ে যাবে এইটাতে H প্লাস এবং বাইকার্বনেট আয়নে। এখন কি হবে দেখো, খুবই ইন্টারেস্টিং জিনিসটা, সেটা হচ্ছে এই যে সোডিয়াম প্লাসটা আছে না, এই সোডিয়াম প্লাসটা কি করবে, এই বাইকার্বনেটের সাথে বন্ধন করে ফেলবে। সোডিয়াম প্লাসটা যদি বাইকার্বনেটের সাথে বন্ধন গঠন করে ফেলে, তাহলে আমরা এখানে কি পাবো, আমরা এখানে পাবো হচ্ছে সোডিয়াম, তারপরে হচ্ছে বাইকার্বনেট, তাই না? সোডিয়াম বাইকার্বনেট। এইবার এই সোডিয়াম বাইকার্বনেটটা কি করবে, উদ্ভিদ হচ্ছে সুন্দর মতো তার ভেতরে নিয়ে নেবে। মানে এই বাইকার্বনেট আয়নটা ও অ্যাকচুয়ালি তৈরি হয়েছে কার থেকে, উদ্ভিদের শরীর থেকে তো তৈরি হয়েছিল, তাই না? সো এই বাইকার্বনেট আয়নটা কি করবে, যখন সে ব্যাক আসবে উদ্ভিদের শরীরে, কারণ কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছে, আবার কার্বন ডাইঅক্সাইড ভেতরে ঢুকবে না। সো কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছে যেহেতু, এই বাইকার্বনেট আয়নটা যেহেতু কার্বন ডাইঅক্সাইড থেকেই তৈরি, এই বাইকার্বনেট আয়ন ভেতরে ঢোকার সময় কি করবে, সে H প্লাসের বদলে সোডিয়াম প্লাসকে নিয়ে চলে আসবে। তাহলে দেখো উদ্ভিদের কিন্তু কোনো লস নাই, উদ্ভিদ কিন্তু কার্বন ডাইঅক্সাইড বের করছিল, এই যে বাইকার্বনেট দিয়ে কার্বন ডাইঅক্সাইড ব্যাক পেয়ে গেল, আর উদ্ভিদ এক্সট্রা কি পেয়ে গেল, সোডিয়াম প্লাস হচ্ছে নিজের কাছে নিয়ে আসতে পারলো। এই জিনিসটাই হচ্ছে কার্বনিক অ্যাসিড মতবাদ। ওকে, আশা করি হচ্ছে তোমরা এই দুইটা মতবাদ ক্লিয়ারলি বুঝতে পারছো। ওকে, আচ্ছা, এখন এই যে কার্বনিক অ্যাসিড মতবাদ, এটার আরেকটা নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মতবাদ। কার্বন ডাইঅক্সাইড মতবাদ। ওকে, কারণ যেহেতু কার্বন ডাইঅক্সাইড দিয়েই এই ঘটনাটার ইনিশিয়েট করা হয়, এই জন্য এটাকে বলা হয় কার্বন ডাইঅক্সাইড মতবাদ বা কার্বনিক অ্যাসিড মতবাদ। ওকে, আচ্ছা, খনিজ লবণ শোষণের নিষ্ক্রিয় পদ্ধতি কোনটা, যেটাতে হচ্ছে আমাদের কোনো শক্তি লাগবে না, অর্থাৎ এটিপি লাগবে না। সো এই নিষ্ক্রিয় পদ্ধতি আমরা কিভাবে মনে রাখতে বলছিলাম, দেখো খেয়াল করে দেখো,
নিষ্ক্রিয় রূপে খনিজ লবণ শোষণের জন্য তোমাদেরকে আমি একটা নেমনিক দিয়েছিলাম, সেটা হচ্ছে নিষ্ক্রিয় ডোনান। ডোনান নামক একজন ব্যক্তি আছে, সে হচ্ছে একেবারে নিষ্ক্রিয়। সে কি করে? সে হচ্ছে আয়ন ব্যাপন করে, তার ফলে সে ব্যাপক টাকার প্রবাহ পায়। তার কাছে, ডোনানের কাছে হচ্ছে অনেক আয়ন আছে, সে সেই আয়নগুলো ব্যাপন করে, তার ফলে সে ব্যাপক টাকার প্রবাহ পায়। ওকে, সো এই জায়গাতে খেয়াল করে দেখো, নিষ্ক্রিয় হচ্ছে নিষ্ক্রিয় খনিজ লবণ শোষণ পদ্ধতি, ডোনান দিয়ে হচ্ছে ডোনান সাম্যাবস্থা, আয়ন দিয়ে হচ্ছে আয়ন বিনিময়। আয়ন বিনিময়, ব্যাপন হচ্ছে নিজেই হচ্ছে একটা প্রসেসের নাম, আর ব্যাপক টাকার প্রবাহ এটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা বোঝাচ্ছি ব্যাপক প্রবাহ। ওকে, সো আমাদের খনিজ লবণ পরিশোষণের যে নিষ্ক্রিয় পদ্ধতি, এটা কয় ধরনের? এটা হচ্ছে 4 ধরনের। প্রথমে আমরা চলে আসবো হচ্ছে ডোনান সাম্যাবস্থা। ডোনান নামক একজন বিজ্ঞানী, উনি বলেছেন যে এটা ধরো উদ্ভিদের কোষ। ওকে, এটা হচ্ছে উদ্ভিদের মূলের কোষ। সো এই উদ্ভিদের মূলের কোষের মধ্যে কিছু প্রোটিন আছে, যেই প্রোটিনগুলো হচ্ছে সাইজে অনেক বড় বড়, এই কারণে ওরা অব্যাপনযোগ্য। কি নাম দেওয়া হয়েছে এগুলোর? অব্যাপনযোগ্য। অব্যাপনযোগ্য মানে হচ্ছে এদেরকে ব্যাপন করা যায় না, কারণ এরা সাইজে এতটাই বড় যে এরা কি করতে পারে না, কোষ ঝিল্লি ভেদ করে উদ্ভিদের বাইরে আসতে পারে না। বাট সমস্যা যেটা হচ্ছে, এই প্রোটিনগুলোর ভেতরে থাকে হচ্ছে নেগেটিভ চার্জ, অর্থাৎ এই প্রোটিনগুলো নেগেটিভ চার্জযুক্ত। তার মানে উদ্ভিদের মূলের মধ্যে সবসময় কি থাকে? ডোনানের মতে হচ্ছে উদ্ভিদের মূলের মধ্যে সবসময় নেগেটিভ চার্জ অনেক বেশি পরিমাণে থাকে। সো এই নেগেটিভ চার্জটাকে নিউট্রাল করতে হলে আমাদের কি করতে হয় বলতো? উদ্ভিদের বাইরে থেকে বা মূলের বাইরে থেকে আমাদেরকে পজিটিভ আয়ন উদ্ভিদের শরীরে প্রবেশ করানো লাগবে না। সো ডোনানের মতে উদ্ভিদ তার যে নেগেটিভ চার্জগুলো আছে, যে নেগেটিভ চার্জগুলোকে সে বের করে দিতে পারে না। এখন বলবো যে ভাই নেগেটিভ চার্জ আসলো কোথা থেকে? এই নেগেটিভ চার্জ হচ্ছে উদ্ভিদের জন্ম থেকেই আছে, এটা মেনে নিতে হবে। ঠিক আছে, 2 + 2 যোগ করলে 4 হয়, এটার কোনো ব্যাখ্যা নাই, এটা মেনে নিতে হবে। ঠিক আছে, সো ডোনানের মতে উদ্ভিদের শরীরের জন্ম থেকে উদ্ভিদের মধ্যে কি আছে? নেগেটিভ চার্জ বেশি আছে। সো এই নেগেটিভ চার্জগুলোকে নিউট্রাল করার জন্য কি করতে হয়? উদ্ভিদের শরীরের বাইরে থেকে পজিটিভ চার্জ হচ্ছে ভেতরে প্রবেশ করানো লাগে। এটাই হচ্ছে ডোনান সাম্যাবস্থা। তাহলে ডোনান কি বললো? যে উদ্ভিদের শরীরে বেশি পরিমাণে নেগেটিভ চার্জ আছে, তার ফলে আমরা কি করতেছি? পজিটিভ চার্জকে উদ্ভিদের শরীরের ভেতরে ঢুকাই দিতেছি। ফলে কি হইলো? নেগেটিভ যতগুলো আছে ঠিক ততগুলো পরিমাণ পজিটিভ চার্জ হচ্ছে উদ্ভিদের শরীরে প্রবেশ করবে। এখানে নেগেটিভ কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে 4টা পটাশিয়াম প্লাস 4টা সোডিয়াম প্লাস, অর্থাৎ 8টা পজিটিভ আয়ন ভেতরে প্রবেশ করবে। সো তাহলে কি হইলো? উদ্ভিদের ভেতরে আয়নের একটা সাম্যাবস্থা ক্রিয়েট হইলো, 4টা নেগেটিভ আয়ন 8টা নেগেটিভ আয়ন 8টা পজিটিভ আয়ন, এটাই হচ্ছে ডোনান সাম্যাবস্থা। ওকে, সো ডোনারের মতে এভাবে হচ্ছে উদ্ভিদ লবণ শোষণ করে বা লবণের আয়ন শোষণ করে। নেক্সট হচ্ছে আমাদের আছে হচ্ছে আয়ন বিনিময়। আয়ন বিনিময় জিনিসটা কি? খুবই সহজ। ওই যে তোমরা কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ দেখেছো না, ওই জিনিসটাই হচ্ছে অ্যাকচুয়ালি আয়ন বিনিময়। কি হয়? ধরো উদ্ভিদের শরীরের ভেতরে H+ আয়ন আছে এবং OH- আয়ন আছে, কারণ উদ্ভিদ কি করে? উদ্ভিদ হচ্ছে পানি শোষণ করে। সো পানির মধ্যে কি থাকে? H+ থাকে, OH- থাকে। সো উদ্ভিদের ধরো প্রয়োজন হইল পটাশিয়াম প্লাস আর ক্লোরাইড, এই দুইটা আয়ন। সো উদ্ভিদ কি করবে? উদ্ভিদ হচ্ছে তার হাইড্রোজেনটাকে কোনোভাবে বাইরে বের করে দেবে, শক্তির সাহায্যে না, এমনি। কারণ আমরা প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টে দেখছি যে H+ কে কি করা হয়? শক্তির সাহায্যে জোর করে বের করে দেওয়া হয়। আর এইখানে H+ এমনি বের হয়ে যাবে, এমনি H+ বের হয়ে যাবে। এবং H+ যেহেতু উদ্ভিদ থেকে বের হয়ে গেছে, সুতরাং পটাশিয়াম প্লাস কি করবে? উদ্ভিদের শরীরে প্রবেশ করবে। আর OH- কি হবে? OH- হচ্ছে এমনি বের হয়ে যাবে, আর ক্লোরাইড আয়ন হচ্ছে OH- এর জায়গায় প্রবেশ করবে। এটাই হচ্ছে আয়ন বিনিময় মতবাদ। এরপরে আসা হচ্ছে ব্যাপন। ব্যাপন জিনিসটা তো বোঝা আরো সহজ। ব্যাপন জিনিসটা হচ্ছে, ধরো এটা উদ্ভিদের মূল, এই উদ্ভিদের শরীরের বাইরে ধরো প্রচুর পরিমাণে পটাশিয়াম প্লাস আয়ন আছে, প্রচুর পরিমাণে পটাশিয়াম প্লাস আয়ন আছে, এবং উদ্ভিদের শরীরের ভেতরে পটাশিয়াম প্লাস আয়ন মাত্র একটা, বেশি নেই। তাহলে কি হবে? এখানে ঘনত্ব বেশি, এখানে ঘনত্ব কম। সো কি হবে? অটোমেটিক্যালি পটাশিয়াম আয়ন কি করবে? উদ্ভিদের শরীরের ভেতরে প্রবেশ করবে। এটাই হচ্ছে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে নিষ্ক্রিয়ভাবে লবণ পরিশোষণ। আরেকটা হচ্ছে ব্যাপক প্রবাহ। ব্যাপক প্রবাহ কি? ধরো যখন বন্যা হয় তখন কি হয়? ঘর বাড়ি গরু ছাগল যা আছে সবকিছু একসাথে ভাসায় নিয়ে যায় না পানি? সো এখানেও ঠিক সেম ঘটনাটা ঘটে। কিভাবে? ধরো এটা হচ্ছে উদ্ভিদ, উদ্ভিদ হচ্ছে প্রচুর পরিমাণে পানি টানতেছে, হিউজ লেভেলে সে পানি টানতেছে। সো এই পানিটা, এটা কি ডিস্টিলড ওয়াটার বা বিশুদ্ধ পানি? না, এই পানিটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে আয়ন দ্রবীভূত হয়ে আছে। পটাশিয়াম প্লাস, NO3 মাইনাস, SO4
2-, তারপর হচ্ছে তোমার ধরো ক্যালসিয়াম 2+, এই ধরনের অসংখ্য আয়ন হচ্ছে পানির মধ্যে দ্রবীভূত হয়ে যাচ্ছে। এখন যখন উদ্ভিদ প্রচুর পরিমাণে পানি শোষণ করতেছে, তখন এই আয়নগুলো কি হবে, উদ্ভিদের শরীরে পানির সাথে ঢুকে যাবে। ঠিক আছে, ধরো যখন কোনো একটা শপিং মলের মধ্যে প্রচুর, ধরো কনসার্টের কথা আমরা চিন্তা করি, কনসার্টের মধ্যে কি থাকে, যখন একটা গেট দিয়ে অসংখ্য লোক একসাথে ঢুকতে থাকে, তখন কার যে টিকিট আছে আর কার যে টিকিট নাই এটা চেক করা কিন্তু পসিবল হয় না। ওই মানুষের স্রোতে দেখা যায় যে অনেক টিকিট ছাড়া মানুষও ভিতরে ঢুকে যায়। ঘটনাটা এটাই ঘটতেছে। উদ্ভিদ পানি শোষণের সময় পানির সাথে কিছু পরিমাণ কি হয়ে আসে, খনিজ লবণও উদ্ভিদের শরীরের ভেতরে চলে আসে। ঠিক আছে, তাহলে এগুলোই হচ্ছে আমাদের খনিজ লবণ পরিশোষণের পদ্ধতি। আমরা সক্রিয় পদ্ধতিও শিখেছি, এখন আমরা শিখলাম হচ্ছে নিষ্ক্রিয় পদ্ধতি। এবার আমরা শিখবো হচ্ছে উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণের কি কি প্রভাবক কাজ করে। এই যে আচ্ছা, আমরা একটু পার্থক্যটা এখানে দেখে নিই যে সক্রিয় পরিশোষণ আর নিষ্ক্রিয় পরিশোষণের মধ্যে পার্থক্য কি। দেখো, সক্রিয় পরিশোষণ আর নিষ্ক্রিয় পরিশোষণের মধ্যে যে ডিফারেন্সটা, এটার মধ্যে প্রথমে অবশ্যই একটাতে শক্তি লাগবে, একটাতে শক্তি লাগবে না। একটাতে যেহেতু শক্তি লাগতেছে, সক্রিয় পরিশোষণে যেহেতু শক্তি লাগতেছে, শক্তিটা আসে কোথা থেকে, শ্বসন প্রক্রিয়া থেকে, তাহলে সক্রিয় শোষণে কি হবে, শ্বসন প্রক্রিয়ার হার বেড়ে যাবে। সো এখানে শ্বসন প্রক্রিয়ার হার বেড়ে যাবে। আবার সক্রিয় পরিশোষণের জন্য আমাদের কি লাগতেছে, আমরা যেই লুন্ডেগর মতবাদ, প্রোটন আয়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, লেসিথিন বাহক ধারণা, এই তিনটা মতবাদের মধ্যে কিন্তু আমাদের কি লাগছে, বাহক অণু বা আয়ন লাগছে। বাট নিষ্ক্রিয় পরিশোষণের কোথাও কিন্তু আমাদের বাহক অণু বা আয়ন লাগে নাই। সক্রিয় পরিশোষণে আমাদের এনজাইম লাগছে প্রত্যেকটা জায়গায়। লুন্ডেগর মতবাদে ডিহাইড্রোজেনেজ এনজাইম লাগছে, প্রোটন আয়ন কো ট্রান্সপোর্টে এটিপি এজ এনজাইম লাগছে, লেসিথিন মতবাদে ওইখানেও হচ্ছে আমাদের লেসিথিনেজ এনজাইম লাগছে। বাট নিষ্ক্রিয় পরিশোষণে কিন্তু কোনো এনজাইম আমাদের লাগে নাই। আর আরেকটা ডিফারেন্স হচ্ছে ক্যাটায়ন আর অ্যানায়ন সক্রিয় পরিশোষণে একসাথে হচ্ছে শোষিত হতে পারে, বাট নিষ্ক্রিয় পরিশোষণে একসাথে শোষিত হতে পারে না। এবার চলে আসো খনিজ লবণ পরিশোষণের প্রভাবক সমূহ। এটা আমি হচ্ছে কিভাবে মনে রাখছিলাম, আমি হচ্ছে একদম ধারা মুখস্থ করে ফেলছিলাম। সেটা হচ্ছে আয়নের ঘনত্ব, তাপমাত্রা, আলো, প্রস্বেদন, অক্সিজেন, শ্বসনিক বস্তু। কি বলছি, আয়নের ঘনত্ব, তাপমাত্রা, আলো, প্রস্বেদন, অক্সিজেন, শ্বসনিক বস্তু। বাট এই জিনিসটা আমি হচ্ছে যখন ইন্টারমিডিয়েট পাস করে ফেলছি, তখন হচ্ছে দেখলাম যে এই জিনিসটাকে খুব মানে বুঝে বুঝেও মনে রাখা যায়। জিনিসটা কিভাবে, দেখো, প্রথমে তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে যে খনিজ লবণ শোষণ হয় কেন। খনিজ লবণ শোষণ হয় হচ্ছে প্রধানত, তুমি জাস্ট মনে রাখবা যে এতক্ষণ পর্যন্ত যত থিওরি পড়ছো সব ভুলে যাও, এতক্ষণ পর্যন্ত যত থিওরি পড়ছো সব ভুলে যাও। জাস্ট এই খনিজ লবণ শোষণের জন্য যে প্রভাবকগুলো কাজ করে, এই প্রভাবকগুলো আমরা মনে রাখার জন্য আমরা নতুন একটা থিওরি বের করব। সেই থিওরিটা কি, খেয়াল করে দেখো। প্রথমে হচ্ছে উদ্ভিদের পাতার মধ্যে প্রস্বেদন হয়, রাইট। পাতার মধ্যে প্রস্বেদনের ফলে কি হয়, উদ্ভিদের শরীর থেকে পানি বের হয়ে যায়। তার ফলে উদ্ভিদের শরীরের মধ্যে কি হয়, পানির একটা ঘাটতি সৃষ্টি হয় না। পানির ঘাটতি সৃষ্টি হওয়ার ফলে উদ্ভিদ কি করে, মাটি থেকে পানি শোষণ করে, রাইট। এইটুকু পর্যন্ত বুঝছো। আমি কিন্তু খুব সোজা জিনিস বলছি যে উদ্ভিদ কি করে, প্রস্বেদনের মাধ্যমে শরীর থেকে পানি বের করে দেয়, ফলে উদ্ভিদের শরীরে পানির অভাব দেখা দেয়। এই জন্য উদ্ভিদ কি করে, মাটি থেকে প্রচুর পরিমাণে হচ্ছে পানি শোষণ করে। আর এই পানির সাথে কি চলে আসে, পানির সাথে হচ্ছে লবণ চলে আসে। ওকে, নাইস। মনে করো যে খনিজ লবণ পরিশোষণের এই একটাই হচ্ছে পদ্ধতি, ওই যে ব্যাপক প্রবাহ যেটা বলছি না, ওই ব্যাপক প্রবাহ পদ্ধতি। ঠিক আছে, খনিজ লবণ আর কোনোভাবে শোষিত হয় না। এবার চিন্তা করো, যেই জিনিসগুলো তোমার প্রস্বেদন বৃদ্ধি করতে হেল্প করবে, সেই জিনিসগুলোই হচ্ছে আমার খনিজ লবণ শোষণেও ভূমিকা রাখবে। যেই জিনিসগুলো প্রস্বেদন বৃদ্ধি করতে সহায়তা করবে, সেই জিনিসগুলোই হবে খনিজ লবণ পরিশোষণের প্রভাবক। তাহলে দেখো, প্রথমে কোন জিনিসটা থাকবে, প্রথমে হচ্ছে আলো। কারণ আমরা জানি যে সূর্যের আলো যখন থাকে, সেই আলোর উপস্থিতিতে, আলোর নীল বর্ণের উপস্থিতিতে, আলোর যে নীল বর্ণ তরঙ্গটা আছে, সেই তরঙ্গের উপস্থিতিতে হচ্ছে পত্ররন্ধ্র খুলে যায়। ওকে, সো আলো যখন বেশি থাকে, পত্ররন্ধ্র বেশি খোলা থাকে, তাহলে আলোর সাথে প্রস্বেদন কি সমানুপাতিক, সুতরাং খনিজ লবণ শোষণ হচ্ছে সমানুপাতিক। ঠিক আছে, তাহলে আমরা একটা প্রভাবক পেয়ে গেলাম, সেটা হচ্ছে আলো। নেক্সটের যে প্রভাবক, সেটা হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা খেয়াল করে দেখো, একটা উদ্ভিদের শরীর যত গরম হবে, সে তত বেশি পরিমাণে পানি ত্যাগ করবে না। কেন পানি ত্যাগ করবে, খেয়াল করো। ধরো সূর্যের আলো এখানে প্রচুর পরিমাণে পড়তেছে, তার ফলে উদ্ভিদের এই পাতাটা গরম হয়ে গেছে। এখন উদ্ভিদ কি করবে, ও হচ্ছে বাষ্পীভবনের সুপ্ত তাপটাকে ইউজ করবে। বাষ্পীভবনের সুপ্ত তাপ জিনিসটা কি, ধরো এইটা হচ্ছে একটা পানির কণা,
এটা কি অবস্থায় আছে? এটা হচ্ছে তরল অবস্থায় আছে। ওকে, এবং এটার ধরো হচ্ছে টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা কি জানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি হচ্ছে বাষ্পে পরিণত হয়, বাট এটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল অবস্থায় আছে। এখন তুমি এটার মধ্যে যে শক্তি আছে এই শক্তিটাকে ধরে নাও এটার মধ্যে 0 জুল শক্তি আছে। ওকে, নাইস। এইবার তোমার এই পানিটা কি হবে, কিছুক্ষণ পর তুমি যদি এটাকে একটু হিট দাও, তাহলে এটা কিসে পরিণত হবে? গ্যাসে পরিণত হবে, গ্যাস। ওকে, এই গ্যাসে পরিণত হইলে এটার টেম্পারেচার কিন্তু এখনো 100 ডিগ্রিতেই আছে। তাহলে আমরা ওই যে ফিজিক্সের ম্যাথ করছি না, যে 100 ডিগ্রি সেলসিয়াসের তরল পানি 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প বা গ্যাসে পরিণত হইলে কিছু পরিমাণে তাপ হচ্ছে ওদেরকে দিতে হয়। এই তাপটাকে বলা হয় হচ্ছে বাষ্পীভবনের সুপ্ত তাপ। সুপ্ত তাপ মানে লুকানো তাপ। এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তরলটা সে তাপ গ্রহণ করতেছে ঠিকই, কিন্তু তার টেম্পারেচার কিন্তু বাড়াইতেছে না, তাপমাত্রা সে বাড়াইতেছে না। এই তরলটা কি করতেছে, জাস্ট সে গ্যাসে পরিণত হচ্ছে। সো তরল থেকে গ্যাসে পরিণত হওয়ার জন্য কি লাগে, একটা শক্তি লাগে। ওই শক্তিটাই হচ্ছে কি বাষ্পীভবনের সুপ্ত তাপ। আরো সহজভাবে এটা মনে রাখা যায় বা বোঝা যায়। দেখো তরল পদার্থের মধ্যে আমরা কি শিখছি, অণুগুলো একটু কাছাকাছি থাকে, আর গ্যাসীয় পদার্থের মধ্যে অণুগুলো অনেক দূরে দূরে থাকে। সো কোনো একটা কিছুকে তরল থেকে গ্যাসে পরিণত করতে হলে কি করতে হবে, অণুগুলোকে দূরে নিতে হবে না? সো তরলের অণুগুলোকে যদি দূরে নিতে হয় তাহলে তরলের মধ্যে কি দিতে হবে, তাপ দিতে হবে না? এই জিনিসটাই হচ্ছে বাষ্পীভবনের সুপ্ত তাপ। যতটুকু তাপ দিলে তোমার তরলটা গ্যাসে পরিণত হয়। এখন খেয়াল করো, উদ্ভিদের শরীরে তো পানি আছে বা পাতায় পানি আছে। এখন উদ্ভিদ কি করবে, সূর্যের আলোতে যখন সে গরম হয়ে যাবে তখন উদ্ভিদের পানিটাকে সে বাষ্পে পরিণত করে ফেলবে। এখন খেয়াল করে দেখো, এই যে বাষ্পে পরিণত করার জন্য যে তাপটা আসবে এটা কোথা থেকে আসবে, উদ্ভিদের শরীর থেকে আসবে। ফ্যান চালাইলে আমাদের শরীর ঠান্ডা হয়ে যায় না কেন? কারণ হচ্ছে আমাদের ঘামের ফলে আমাদের শরীরের উপরে কি জমে থাকে, পানিগুলো জমে থাকে, তাই না? এখন আমাদের শরীরের মধ্যে যে তাপটা আছে, পানি কি করে আমাদের শরীরে তাপ শোষণ করে সে গ্যাসে পরিণত হয়ে যায়। ফলে আমাদের হাত কি হয়ে যায়, ঠান্ডা ঠান্ডা লাগে। ঠিক আছে, এই জন্য ঘামের মধ্যে ফ্যান চালালে হচ্ছে আমাদের ঠান্ডা লাগে। সো এই জায়গাতে আমরা বুঝতেছি যে যখনই টেম্পারেচার বাড়বে উদ্ভিদ হচ্ছে গরম হয়ে যাবে। সো উদ্ভিদ নিজের শরীরের তাপটাকে কি করবে, পানির সাহায্যে বের করে দেবে। এই জন্য তাপমাত্রা বাড়লে কি বাড়ে, প্রস্বেদন হচ্ছে বাড়ে। ঠিক আছে, ওকে। আর এটা তো মনে রাখা খুবই সহজ যে আলো বাড়লে তাপমাত্রা বাড়বে, তাই না? ওকে, খেয়াল করে দেখো, উদ্ভিদের শরীরে বাইরে থেকে তাপমাত্রা বাড়ানোর একটা ওয়ে হচ্ছে কি, সূর্যের আলো পড়া। ভেতর থেকে তাপমাত্রা বাড়ানোর ওয়ে কি, ভেতর থেকে তাপমাত্রা বাড়ানোর ওয়ে হচ্ছে শ্বসন হার বাড়ায় দেওয়া। শ্বসন হার বাড়ায় দেওয়া তার মানে উদ্ভিদের মধ্যে যখন শ্বসন বিক্রিয়া হয় তখনও কিন্তু হিট জেনারেট হয়। সো উদ্ভিদের মধ্যে যদি শ্বসন বেশি হয় তাহলে কি হবে, উদ্ভিদের তাপমাত্রা বেড়ে যাবে। তাপমাত্রা বেড়ে গেলে উদ্ভিদ কি করবে, পানি হচ্ছে গ্যাসে পরিণত করে বের করে দিতে চাইবে। সো শ্বসন হার বাড়লে কি হয়, আমার প্রস্বেদন বাড়ে, এবং প্রস্বেদন বাড়লে কি হয়, লবণ পরিশোষণ বাড়ে। আবার তাহলে প্রস্বেদন নিজেও হচ্ছে একটা প্রভাবক, কারণ প্রস্বেদন বাড়লে হচ্ছে কি হয়, আমাদের লবণ পরিশোষণ বেড়ে যায়। এবার আরেকটা জিনিস, শ্বসন হার কখন বাড়বে, যখন হচ্ছে উদ্ভিদের শরীরে শ্বসনিক বস্তু থাকবে। শ্বসনিক বস্তু জিনিসটা কি, ওই যে গ্লুকোজ, যেটা দিয়ে হচ্ছে শ্বসনটা হয়। তাহলে শ্বসনিক বস্তু বাড়লে কি হবে, শ্বসন হারও বাড়বে। ফলে উদ্ভিদের শরীরে কি হবে, প্রস্বেদন বেশি হবে, এবং উদ্ভিদ হচ্ছে পানি গ্যাসে পরিণত করে দেবে। ফলে হচ্ছে আমাদের লবণ পরিশোষণ বেশি হবে। এরপর এই শ্বসন বিক্রিয়াটা হয় কিসের মাধ্যমে, অক্সিজেনের মাধ্যমে না? সো অক্সিজেন যত বাড়বে উদ্ভিদের শ্বসন তত বাড়বে এবং প্রস্বেদন তত বাড়বে। এইবার এটা তো গেল হচ্ছে আমাদের ওই প্রস্বেদনের হিসাবে, তাই না? প্রস্বেদন, শ্বসন হার, শ্বসনিক বস্তু, অক্সিজেন, তাপমাত্রা, আলো, সবকিছু আমরা বুঝলাম। এবার আমরা বাকি তিনটা প্রভাবক এটা এমনি এমনি শিখবো। 1 নম্বর দেখো, যদি মাটির মধ্যে আয়নের ঘনত্ব অনেক বেশি থাকে, যে আয়নের ঘনত্ব অনেক বেশি, সো মাটির মধ্যে আয়নের ঘনত্ব বেশি মানে কি, এখানে প্রচুর পরিমাণে ধরো পটাশিয়াম প্লাস আয়ন আছে, প্রচুর পরিমাণে যদি হচ্ছে আয়ন থাকে তাহলে উদ্ভিদে কি করবে, উদ্ভিদটা হচ্ছে বেশি পরিমাণে আয়ন শোষণ করতে পারবে। তাহলে আয়নের ঘনত্বের সমানুপাতিক হচ্ছে প্রস্বেদন। ওকে, আরেকটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি অবস্থা। উদ্ভিদ যখন বাড়ন্ত বয়সে থাকবে তখন বাড়ন্ত বয়সে তার অবভিয়াসলি খনিজ লবণ বেশি লাগবে, তার বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া ওইখানে তখন কন্টিনিউয়াসলি চলতেছে। এই কারণে উদ্ভিদের যে বৃদ্ধি অঞ্চলগুলো আছে এই বৃদ্ধি অঞ্চলে হচ্ছে আমাদের লবণ পরিশোষণ বেশি হবে। আরেকটা হচ্ছে আয়নের পারস্পরিক ক্রিয়া। আয়নের পারস্পরিক
ক্রিয়া। আয়নের পারস্পরিক ক্রিয়া কি? মানে ধরো দুইটা ক্যাটায়ন তারা কি করবে, একে অপরের শোষণে বাধা দিবে। যেমন ধরো তোমার উদ্ভিদের মূলের মধ্যে যদি ক্যালসিয়াম 2+ থাকে, ম্যাগনেসিয়াম 2+ থাকে, এগুলো কিন্তু অনেক শক্তিশালী ক্যাটায়ন, তাই না? কারণ এদের 2+ চার্জ। সো এরা যখন থাকবে তখন এরা কি করবে, এই যে পটাশিয়াম প্লাসকে শোষিত হইতে বাধা দিবে। তাহলে উদ্ভিদের শরীরে যদি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম থাকে তাহলে তারা হচ্ছে পটাশিয়াম প্লাসকে শোষিত হইতে বাধা দেয়। এটাই হচ্ছে আয়নের পারস্পরিক ক্রিয়া। তাহলে আমরা একটু রিক্যাপ করি। রিক্যাপ জিনিসটা কি? আমরা জানি যে ব্যাপক প্রবাহ নামক একটা জিনিস আছে, যে উদ্ভিদ যখন প্রচুর পানি শোষণ করে তখন তার সাথে উদ্ভিদ কিছু পরিমাণে হচ্ছে খনিজ লবণও শোষণ করে ফেলে। এখন তাহলে উদ্ভিদ পানি শোষণ এটা কখন উদ্ভিদের বেশি হবে? যখন উদ্ভিদ প্রস্বেদন করবে বেশি। এবার প্রস্বেদন কোন কোন ক্ষেত্রে বেশি হয় আমরা খেয়াল করব। প্রস্বেদনে হচ্ছে 1 নাম্বার, আলো যদি বেশি পড়ে তাহলে প্রস্বেদন হয়। আলো বেশি পড়লে কি হবে? গরম হয়ে যাবে উদ্ভিদ। সো টেম্পারেচার বাড়লে হচ্ছে প্রস্বেদন বেড়ে যাবে। কারণ টেম্পারেচার বাড়লে কি হয়, উদ্ভিদ হচ্ছে তার শরীরে যে পানিটা আছে এই পানিটাকে গ্যাসে পরিণত করে ছেড়ে দেয়। আর এই যে পানিটা গ্যাসে পরিণত হওয়ার জন্য যে তাপটা লাগে এটা কে সাপ্লাই দেয়? উদ্ভিদ তার নিজের শরীর থেকে সাপ্লাই দেয়। ফলে উদ্ভিদের শরীরে তাপটা কোথায় চলে যায়? গ্যাসের মাধ্যমে উদ্ভিদের শরীরের বাইরে চলে যায়। এরপর উদ্ভিদের শরীরের তাপমাত্রা দুইভাবে বাড়ানো যায়। একটা হচ্ছে সূর্যের আলোর মাধ্যমে, আরেকটা হচ্ছে উদ্ভিদের শরীরের ভেতরে যদি আমি শ্বসন করাই। যত বেশি শ্বসন করাবো তত বেশি কি হবে? উদ্ভিদ গরম হয়ে যাবে। তো শ্বসন হার বাড়লে কি হয়? টেম্পারেচার বাড়ে। টেম্পারেচার বাড়লে হচ্ছে উদ্ভিদ কি করে, ওর যেই পানিটা আছে ওর পাতার মধ্যে সেই পানিটাকে টেম্পারেচার গ্রহণ করায় সে হচ্ছে বাইরে বের করে দেয়। ফলে উদ্ভিদের শরীরের টেম্পারেচার কমে যায়। এরপর দেখো শ্বসন হার বৃদ্ধির জন্য কি কি লাগবে? 1 নম্বরে শ্বসনিক বস্তু লাগবে, আর একটা হচ্ছে অক্সিজেন লাগবে। অর্থাৎ উদ্ভিদের শরীরে যদি গ্লুকোজ বেশি পরিমাণে থাকে তাহলে শ্বসন বেশি হবে। উদ্ভিদের শরীরে যদি অক্সিজেন বেশি থাকে তাহলে কি শ্বসন বেশি হবে। সো শ্বসনিক বস্তু আর অক্সিজেন এই দুইটা বেশি থাকলে উদ্ভিদের শরীরে শ্বসনও বেশি হবে। শ্বসন বেশি হলে কি হবে? উদ্ভিদ বেশি গরম হবে। গরম বেশি হলে কি হবে? উদ্ভিদের বেশি প্রস্বেদন হবে। বেশি প্রস্বেদন হলে কি হবে? উদ্ভিদ প্রচুর পরিমাণে হচ্ছে লবণ শোষণ করতে পারবে। ঠিক আছে? সো এইটা হচ্ছে একভাবে মনে রাখা যায়। আর বাকি 3টা জিনিস হচ্ছে আমরা এমনি কমন সেন্স দিয়ে মনে রাখবো। যদি মাটিতে আয়নের ঘনত্ব বেশি থাকে তাহলে অফকোর্স উদ্ভিদ বেশি পরিমাণে আয়ন শোষণ করতে পারবে। যদি উদ্ভিদ বৃদ্ধি অবস্থা থাকে তাহলে বেশি পরিমাণে আয়ন শোষণ করবে। এবং যদি উদ্ভিদের মধ্যে ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+ থাকে তাহলে ওরা হচ্ছে আরেকটা পজিটিভ আয়ন যেমন পটাশিয়াম প্লাসকে ভেতরে ঢুকতে বাধা দিবে। এইবার যারা হচ্ছে আমার মতো একটু ফাঁকিবাজ স্টুডেন্ট আছে, একটু বোকা টাইপের স্টুডেন্ট আছে, যাদের হচ্ছে এই এত জিনিস মনে থাকবে না, যে ভাই এত নেমোনিক টেমোনিক দিয়ে আমি মনে রাখতে পারবো না, তাদের জন্য হচ্ছে তোমার এই বইয়ের মধ্যে যে সিরিয়ালে তোমার খনিজ লবণের প্রভাবগুলো আছে না, এই খনিজ লবণের প্রভাবগুলোই তোমরা সোজা মুখস্থ করে ফেলবে। সেটা কি? আয়নের ঘনত্ব, তাপমাত্রা, আলো, প্রস্বেদন, অক্সিজেন, শ্বসনিক বস্তু। কি বলছি? আয়নের ঘনত্ব, তাপমাত্রা, আলো, প্রস্বেদন, অক্সিজেন, শ্বসনিক বস্তু। যাদের হচ্ছে এই জিনিসটা মনে থাকবে না তারা একটা কাজ করবা, মোবাইলের মধ্যে রেকর্ডার আছে না, এই রেকর্ডারের মধ্যে হচ্ছে রেকর্ড করবা আয়নের ঘনত্ব, তাপমাত্রা, আলো, প্রস্বেদন, অক্সিজেন, শ্বসনিক বস্তু। জাস্ট এই পার্টটুকু হচ্ছে মোবাইলে রেকর্ড করবা এবং ওই রেকর্ডটাকে লুপে কন্টিনিউয়াসলি তুমি ধরো 30 থেকে 35 বার বাজাবা। ঠিক আছে? সো তোমার কানের সামনে যদি 30 থেকে 35 বার এই রেকর্ডটা বাজে, এক সময় দেখবে এটা তোমার মুখস্থ হয়ে গেছে। আর এটা তোমার যদি একবার মুখস্থ হয়ে যায় তাহলে দেখবে এটা ভোলাটা খুবই কঠিন। ওই যে ছোটবেলায় শিখছো না, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, এই নামটা কি ভোলো? এই নামটা কিন্তু ভোলো না। ঠিক আছে? সো এই জিনিসটাও এরকম, তুমি যদি মানে এটা হচ্ছে মুখস্থ করার একটা ওয়ে আর কি। সো আমি তোমাদেরকে পড়া মনে রাখার কিছু ওয়ে বলি। যেমন আমরা রিভিশন দিতে অনেকেই ঠিকঠাক পারি না। রিভিশন দেওয়ার ওয়েটাকে, আমরা রিভিশন দিতে গেলে কি করি, আমরা হচ্ছে একদম কোন একটা চ্যাপ্টারের শুরু থেকে শেষ পর্যন্ত রিডিং পড়ে যাই। এইটাকে অ্যাকচুয়ালি রিভিশন বলে না। রিভিশন জিনিসটা হচ্ছে ধরো তুমি উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টারটা পুরোটা পড়ছো, এই পুরো চ্যাপ্টারটা পড়ার পরে তুমি বইটা বন্ধ করবে, বন্ধ করে তারপরে চোখটা বন্ধ করে তুমি হচ্ছে রিক্যাপ করার চেষ্টা করবে। আচ্ছা, উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টারের প্রথম টপিকটা ছিল হচ্ছে খনিজ লবণ। আচ্ছা, খনিজ লবণের মধ্যে সবচেয়ে দ্রুত শোষিত হয় পটাশিয়াম প্লাস আর নাইট্রেট, সবচেয়ে ধীরে শোষিত হয় ক্যালসিয়াম 2+, আর কি জানি হচ্ছে দ্রুত দেরিতে শোষিত হয়, আর কোনটা স্লো শোষিত। এই দেখো তুমি কিন্তু ভুলে গেছো যে কোনটা দেরিতে শোষিত হয়, বাট তোমার কিন্তু মনে আছে কোনটা দ্রুত শোষিত হয়। তার মানে ওই যে যেই লবণ দুইটা দ্রুত শোষিত হয় এই দুইটা তোমার রিভিশন দেওয়ার দরকার নেই। তোমার রিভিশন দেওয়ার দরকার হচ্ছে কোন দুইটা লবণ ধীরে শোষিত হয়। সো চোখ বন্ধ করে তুমি যখন রিক্যাপ করবা তখন দেখবা প্রথম রিভিশনে তুমি হয়তো 40% আনসার পারতেছো, 60% তোমার চ্যাপ্টারের মনে নাই। তুমি বইটা খুলে ওই বাকি 60% এখন আবার প্রথম রিভিশন দিবা। প্রথম রিভিশন 60% দেওয়ার পরে আবার বইটা বন্ধ করবা, দেখবা এবার সব মিলায় তুমি হয়তো 70% মনে রাখতে পারতেছো, তাহলে 30% কিন্তু এখনো বাকি। এবার সেকেন্ড রিভিশনে তুমি জাস্ট চ্যাপ্টারে 30% রিভিশন দিবা। এবার সেকেন্ড রিভিশনের পরে তুমি যখন মনে করতে যাবা তখন দেখবা তুমি 90% মনে আছে তোমার। তাহলে তোমার থার্ড রিভিশনে কি করতে হবে বলো তো?
মাত্র 10% রিভিশন দিতে হবে। থার্ড রিভিশনের পরে দেখবা ফোর্থ রিভিশনে তুমি পুরো চ্যাপ্টারই হচ্ছে তোমার মনে চলে আসছে। সো এই জিনিসটা একটু কঠিন, হ্যাঁ, যে চোখ বন্ধ করে মনে করা, এটা করতে গেলে ব্রেনের উপর প্রেশার পড়ে। আমাদের ব্রেন হচ্ছে তার উপর প্রেশার নিতে চায় না, কিন্তু পড়াশোনার জন্য আমাদেরকে এই রিভিশন টাইমে কি করতে হয়, ব্রেনের উপর একটু প্রেশার দিতে হয়। ঠিক আছে, আমি সবসময় একটা কথা বলি যে তুমি যখন পড়াশোনা করবা ইন্টারমিডিয়েট বা এসএসসি লাইফে, যখন তোমার বিরক্ত লাগা শুরু করবে যে আর ভাল লাগতেছে না, ধুর, পিঠ ব্যথা শুরু করবে যে আর ধুর, পড়াশোনা করে এত পড়াশোনা করে কি হবে, ভাল লাগতেছে না, ঠিক সেই টাইমটা থেকেই অ্যাকচুয়ালি তুমি হচ্ছে পড়াশোনা শুরু করছো। তোমার যতক্ষণ পড়াশোনা করতে ভালো লাগতেছে, হ্যাঁ আমার পড়াশোনা করতে অনেক মজা লাগতেছে, যেমন ঘুম থেকে ওঠার পরে প্রথম 1 ঘন্টা 2 ঘন্টা পড়াশোনা করতে আমাদের খুব মজা লাগে, কারণ সব পড়া মাথায় ঢুকে যায়। ওই টাইমটা হচ্ছে পড়াশোনার মজার টাইম। বাট ওই টাইমটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই পাওয়ার প্লে টাইম। এই ওয়ানডে খেলার ক্ষেত্রে থাকে না 50 ওভারের মধ্যে 10 ওভার হচ্ছে পাওয়ার প্লে টাইম, ওই টাইমে ব্যাটসম্যানরা ধুমধার একটা মজা করে পিটায়, কারণ বাউন্ডারি লাইনে হচ্ছে বল ফিল্ডার থাকে না। ওই টাইমটা হচ্ছে পাওয়ার প্লে টাইম। বাট কোনো একটা টিম ধরো পাওয়ার প্লের মধ্যে 10 উইকেট হারায় ওরা বসে রয়েছে, কিন্তু খেলা কিন্তু 50 ওভারের, তুমি পাওয়ার প্লেতে 10 ওভারে কয় রান তুলতে পারবা, হায়েস্ট 150, 10 ওভারে 150 মানে 12 ওভারে 15 রান। কিন্তু যেই টিমটা সে পাওয়ার প্লেতেও ভালো খেলছে, ধরো পাওয়ার প্লেতে সে 70 রান তুলছে, কিন্তু সে ওই পাওয়ার প্লের পরে যে টাইমটা থাকে 11তম ওভার থেকে 40তম ওভার পর্যন্ত, এই টাইমটাতে সে সুন্দর আস্তে আস্তে খেলছে, এই টাইমটাতে খেলা কিন্তু খুব বিরক্ত লাগে, ব্যাটসম্যানদের খেলতেও বিরক্ত লাগে, আমাদের খেলা দেখতেও বিরক্ত লাগে। বাট ওই বিরক্তির টাইমটাতে যে পারসিভার করে, যে হচ্ছে ওই টাইমটা অধ্যবসায় করে, সে কি করতে পারে, ওই টিমটার দেখবা স্কোর চলে যায় 400-র উপরে চলে যায় রানের স্কোর, তাই না? সো তোমার যখন পড়াশোনা করতে করতে মনে হবে যে তোমার পিঠ ব্যথা করতেছে, তোমার পড়তে ইচ্ছা করতেছে না, পড়াশোনা করতে ইচ্ছা করতেছে না, ঠিক সেই টাইমটাতেই তুমি হচ্ছে বুঝবা যে অ্যাকচুয়ালি এখন থেকে তোমার পড়াশোনাটা স্টার্ট হয়েছে। ঠিক আছে, আচ্ছা, সো আমি মনে রাখার, পড়া মনে রাখার একটা ওয়ে বললাম, আর একটা ওয়ে তো বললাম যে রেকর্ডিং মনে রাখা। ঠিক আছে, তোমার কোন একটা কিছু ধরো তোমাকে ওইটা মুখস্থই করতে হবে, মানে ওইটার কোনো নেমনিকে নেই। সো তখন সেটা কি করবা, তখন হচ্ছে এটা কিন্তু সব জায়গায় তুমি ইউজ করতে পারবা না, ধরো 2-1টা জায়গায়, যেমন এই জায়গাতে আমরা কোনোভাবেই হচ্ছে এখানে হচ্ছে 3-4টা প্রভাবক আছে, মানে 3-4টা টপিকের প্রভাবক তোমাকে মুখস্থ রাখতে হবে। সো এটা মনে রাখা সো মাচ টাফ, কারণ সবকিছু ভুলায় যায়, আরে কোনটা যে কোনটার প্রভাবক, কোনটা যে শ্বসনের প্রভাবক, আর কোনটা যে সালোক সংশ্লেষণের প্রভাবক, আর কোনটা যে খনিজ লবণ শোষণের প্রভাবক, এটা আমাদের প্যাচ লেগে যায়। সো এই কনফিউশনটা দূর করার জন্য কি করতে পারো, তুমি সরাসরি হচ্ছে হেডলাইনগুলো মুখস্থ করে ফেলতে পারো। সেই মুখস্থের জন্য ওই রেকর্ডিং বাজানোটা হচ্ছে একটা ভালো অপশন। বাট এই প্রসেসে তুমি খুব বেশি হচ্ছে নেমনিক মুখস্থ করতে পারবে না, হয়তো হায়েস্ট পুরো এইচএসসি সিলেবাসের মধ্যে তুমি হয়তো 20টা নেমনিক মুখস্থ করতে পারবে এইভাবে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা অনেক সময় বুঝি না যে একটা চ্যাপ্টার কিভাবে পড়া শুরু করব। সেটার জন্য তোমরা যেটা করবা, প্রথমেই যেমন আমি উদ্ভিদ শারীরতত্ত্ব পড়ানোর শুরুতে কি বলে নিছি, যে এই চ্যাপ্টারের মধ্যে কি কি টপিক আছে, এবং এই টপিকগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা কোনটা, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ এবং শ্বসন। সো উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টার তুমি যখন খুলবা, তখন তুমি আগে দেখবা যে এই চ্যাপ্টারের মধ্যে 4টা টপিক আছে, একটা হচ্ছে খনিজ লবণ পরিশোষণ, একটা প্রচ্ছেদন, একটা হচ্ছে সালোক সংশ্লেষণ, আর একটা হচ্ছে শ্বসন। তার মানে তোমাকে কয়টা টপিক পড়তে হবে, মোট 4টা টপিক পড়তে হবে। এবার তুমি কি করবা, তুমি হচ্ছে এক পলকে পুরো বইটা দেখবা, 1 মিনিটে এক পলকে পুরো চ্যাপ্টারটা দেখবা আর কি। দেখার পরে তুমি কিন্তু মনে মনে গেস করতে পারবা যে আচ্ছা এই বিক্রিয়াটা আমার দেখে পরিচিত মনে হচ্ছে, এটা তো আমি 9-10-এ পড়ছি, আচ্ছা তাহলে এইটা আমি নিজে নিজে বুঝবো। বাট এখানে যে সালোক সংশ্লেষণের মধ্যে যে স্মৃতি চক্র দিছে, এইটা তো আমি বুঝতেছি না, কি ধরনের বীজগোটা একটা গোল দিয়ে রাখছে, এটা আমি বুঝবো না, এটা আমাকে ক্লাস দেখতে হবে। শ্বসনের ক্ষেত্রে তুমি যখন যাবা, তখন দেখবা গ্লাইকোলাইসিস, আচ্ছা এই গ্লাইকোলাইসিসের তো এই যে ধাপগুলো দিছে, এই ধাপগুলো তো আমি বুঝবো না, এটার জন্য আমাকে ক্লাস দেখতে হবে। সো তুমি কয় মিনিট লাগলো এটাতে, জাস্ট 1 মিনিট লাগলো, এই 1 মিনিটে তুমি কি বুঝে গেলা, ওই চ্যাপ্টারের কোন কোন জিনিসটা তুমি একেবারেই বুঝবা না, প্রথম দেখাতেই বুঝছো যে এই কাজটা তুমি, মানে এই টপিকটা তুমি বুঝবা না। তখন তুমি কি করবা, তুমি হচ্ছে ভাইয়াদের যখন অনলাইন ক্লাস দেখতে যাবা, তখন অনলাইন ক্লাস শুরুই করবা হচ্ছে তুমি যে টপিকটা বোঝো না সেই টপিকটা দিয়ে। ঠিক আছে, আরেকটা ওয়ে হচ্ছে তুমি পুরা চ্যাপ্টারটা, এটা যদি তোমার কাছে যদি বেশি সময় থাকে, যেমন ধরো তুমি মাত্র এইচএসসি তে ভর্তি হইছো, তখন তুমি পুরা চ্যাপ্টারটা একবার রিডিং করবা, এটা হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি। পুরা চ্যাপ্টারটা একবার রিডিং করবা, এবার রিডিং করলে দেখবা তুমি বেশ কিছু জিনিস নিজেই বুঝতেছো। কি যেমন কি নিজে বুঝতেছো, যেমন ধরো ম্যাক্রোমৌল আর মাইক্রোমৌল, এটা কেউ যদি হচ্ছে বইটা খুলে পড়ে যে ম্যাক্রোমৌল হচ্ছে যেসব মৌল বেশি পরিমাণে প্রয়োজন হয় উদ্ভিদে সেগুলা, মাইক্রোমৌল হচ্ছে যেসব মৌল কম পরিমাণে উদ্ভিদে প্রয়োজন হয় সেগুলা, এটা কিন্তু ক্লাস 2 এর একটা বাচ্চাও বুঝবে যে ম্যাক্রো মানে বেশি, তাহলে ম্যাক্রো মানে হচ্ছে বেশি পরিমাণে লবণ লাগে, মাইক্রো মানে কম, তাহলে মাইক্রো হচ্ছে কম পরিমাণে লবণ লাগে, তাই না? এটা বোঝানোর জন্য কিন্তু তোমার ভাইয়া লাগবে না। কিন্তু তুমি যখন ওই ক্রেবস চক্র বুঝতে যাবা, ক্রেবস চক্র তুমি দেখবা যে তুমি কোনোভাবেই বুঝতে পারতেছো না, অনেকভাবে তুমি ট্রাই করতেছো বাট বুঝতেছো না।
তখন তুমি কি করবা, তখন হচ্ছে তুমি ইউটিউবে ভাইয়াদের বা স্যারদের ক্লাস দেখবা। ক্লাস দেখলে কি করতে পারবা, তোমার দুইটা লাভ হবে। এক, তুমি নিজে বুঝতেছো যে এই টপিকটা তুমি বোঝো না, ফলে তোমরা ওই ভাইয়াদের ক্লাসটা করার ইন্টারেস্টটা পাবা, আরে আমি তো এটা বুঝতেছি না। সেকেন্ড জিনিসটা হবে, যেই ভাইয়া বা স্যার তোমাকে ওই টপিকটা, যেই টপিক তুমি বোঝো না, ওটা সবচেয়ে সহজে বোঝাই দিতে পারবে, তুমি ওই ভাইয়া বা স্যারের পড়ানোর কোয়ালিটিটা বুঝতে পারবা, যে আরে আমি এই জিনিসটা তো বুঝতে পারি নাই, কিন্তু ভাইয়া আমাকে এত সহজে জিনিসটা বুঝাই দিল, তার মানে ভাইয়ার আরো ক্লাস করে দেখি, তার মানে হয়তো ভাইয়ার এই ক্লাসটা কার্যকরী। ঠিক আছে, সো এটা হচ্ছে আরেকটা ওয়ে, এবং এটাই হচ্ছে বেস্ট ওয়ে। কারণ যখনই কেউ বই না খুলে ক্লাস করতে আসে, তখন তার কাছে কিন্তু আমার ক্লাসের সব টপিকই ইম্পর্টেন্ট মনে হয়। আরে মাইক্রোমূল্য পাঠাতেছে, এটা কি আহামরি জিনিস জানি, এটা তো আমি পড়লে বুঝতাম না। সো এটা হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি, যে আগে নিজে একবার বইটা রিডিং পড়বা, রিডিং পড়ে দেখবা যে কোন টপিকটা তুমি বোঝো না, যেই টপিকটা বুঝবা না ওই টপিকটা হচ্ছে ক্লাস দেখতে যাবা, তাইলে হচ্ছে তুমি এফিশিয়েন্টলি কাজ করতে পারবা। সো আমি পড়াশোনার ক্ষেত্রে সবসময় বলি এফিশিয়েন্সিটা দরকার। তুমি কত বেশি সময় 10 ঘন্টা পড়াশোনা করেও অনেকে 1 ঘন্টা পড়াশোনাকে বিট করতে পারে না, কারণ যে 1 ঘন্টা পড়াশোনা করে সে হচ্ছে প্ল্যান করে নিয়ে তার যতটুকু পড়াশোনা করা দরকার ঠিক ততটুকু টপিকই সে পড়াশোনা করে। আর যে 10 ঘন্টা পড়াশোনা করে সে হচ্ছে সারাক্ষণ বই সামনে বসে থাকে। ঠিক আছে, সো পড়াশোনা করবা স্মার্ট ওয়েতে, কোন জিনিসটা পড়া দরকার আর কোন জিনিসটা পড়া দরকার না এটা জেনে নিবা। আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে টেস্ট পেপার অ্যানালাইসিস। তোমাদের এখন টার্গেট কি, এইচএসসি পরীক্ষা, তাই না? সো তোমরা এই উদ্ভিদ শারীর তত্ত্ব চ্যাপ্টারটা খুলবা এবং টেস্ট পেপারের মেড ইজি নামক পার্টটা খুলবা। মেড ইজি নামক পার্টে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ সিকিউ দেয়া থাকে। তোমরা দেখবা যে এই উদ্ভিদ শারীর তত্ত্ব থেকে কি কি সিকিউ আসছে। তোমরা টেস্ট পেপার খুললে দেখবা এর মধ্যে লুন্ডেগর মতবাদ আছে, দেন হচ্ছে গ্লাইকোলাইসিস আছে, তারপর তোমার C3 চক্র আছে, C4 চক্র আছে, বাট ক্রেবস চক্র রেয়ারলি কুমিল্লা বোর্ডে 2-1 বার আসে। তার মানে তুমি এখান থেকে কি বুঝে গেলে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বলতে গেলে আসেই না, বাট ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কিন্তু আমিও খুব মনোযোগ দিয়ে পড়াবো, খুব ইন্টারেস্টিং করে পড়াবো, বাট আসল কাহিনী হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কিন্তু খুব বেশি আসে না। তাহলে তুমি ক্লাস শুরুর আগেই বুঝে গেলা যে আরে আমার তো ক্রেবস চক্রের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন একটু ফাঁকিবাজি করলেও চলবে, কিন্তু আমার কিন্তু গ্লাইকোলাইসিস, C3 চক্র, C4 চক্র এটা খুব ভালো করে পড়তে হবে, লুন্ডেগর মতবাদ খুব ভালো করে পড়তে হবে, কারণ এটা এইচএসসিতে আসে। সো এই যে এই জিনিসগুলো নিজে নিজে যে ফিল করা, আমার এক স্যার আমাকে বলতেন যখন হচ্ছে আমি এসএসসি পরীক্ষা দিছি, তখন হচ্ছে আমাদের স্কুলের ম্যাথ স্যার একটা কথা বলতেন, সেটা হচ্ছে সেলফ সাজেশন ইজ দ্য বেস্ট সাজেশন। তুমি যখন নিজে সোর্স থেকে সাজেশন খুঁজে বের করবা, তখন সেই সাজেশনটা হচ্ছে তোমার জন্য বেস্ট সাজেশন। কারণ আমি আমার মতো সাজেশন দিব, তোমার ক্লাসের টিচার তোমার ক্লাসের টিচারের মতো সাজেশন দিবে, এক এক ভাইয়া এক এক রকম সাজেশন দিবে, বাট তুমি সাজেশনটা যদি একদম কোর থেকে, যেই জায়গাতে কোশ্চেন আসে টেস্ট পেপার থেকেই তো হচ্ছে এইচএসসিতে কোশ্চেন আসছে, মানে এইচএসসির কোশ্চেনগুলোই তো টেস্ট পেপারে রাখছে, সো তুমি যদি সেই টেস্ট পেপার থেকেই সাজেশন নাও, তাহলে কিন্তু তোমার সাজেশনে ভুল হওয়ার প্রবাবিলিটি বলা যায় 10 to 0%। ঠিক আছে, সো এই হচ্ছে কোন একটা চ্যাপ্টার শুরু করার আগে কিছু ট্রিক্স, যে কিভাবে কোন একটা চ্যাপ্টারের পড়াশোনা শুরু করতে হয়। ওকে।